স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামে কেজিতে ৩৯ টাকা কমেছে আলুর দর। ৫৫ টাকার আলু বিক্রি হচ্ছে ১৭ টাকায়। আর কুমিল্লায় ধান সংকটে কমেছে চাল সরবরাহ, বাড়ছে দাম। ধানটা সংগ্রহ করাই বড় কঠিন, কারণ দেশে ধান পাওয়া যাইতেছে না। চালের দাম কম, ধানের দাম বেশি, এই কারণে মালিক মিল চালাইতে পারতেছে না। প্রায় ৩২% জমি কিন্তু চাষের আওতায় আসছে না। এই জন্য হয়তো আমাদের উৎপাদনের ক্ষেত্রে চাল ধান সরবরাহের ক্ষেত্রে একটু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত থাকছে এখন জনপদে। আমাদের যেই আবাসনগুলি রয়েছে এগুলি অনেক প্রাচীন, প্রায় 50 বছরের ঊর্ধ্বে হবে, যা আর দ্বিতীয়বার কোনো সংস্কার করা হয়নি। যেহেতু এখন চাকরি করি এবং পড়াশোনা করতে গেলে এজন্য থাকার এখন আমারও ছেলে মেয়ে নিয়ে থাকতেছি কষ্ট করে। চিঠি পাঠানোর জন্য অলরেডি ড্রাফট রেডি হয়েছে, বরাদ্দ আসলে আমরা এটাকে একটু মেরামত করে বসবাসের উপযুক্ত করার চেষ্টা করবো আর কি। সংস্কারের অভাবে বেহাল ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কর্মচারীদের আবাসিক ভবন। ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী ভবনে বাধ্য হয়ে থাকছেন কর্মচারীরা। এ নিয়েও এখন জনপদে বিস্তারিত থাকবে, তবে শুরুতেই পাইকারি বাজারে আলুর সরবরাহ দামের প্রসঙ্গ। চট্টগ্রামের পাইকারি বাজারে কমেছে আলুর দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩৯ টাকা কমেছে আলুর দর। এ নিয়ে আরও জানাতে নগরীর রেয়াজউদ্দিন বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবে যে আলুর দাম সপ্তাহ ব্যবধানে এতটা কমে যাবার কারণ কি? বাজারে আলুর সরবরাহ কতটা বেড়েছে? শাফিন, আমরা দেখছি চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে যে আড়তগুলো আছে, আলুর আড়ত, সেখানে আলুর যে সরবরাহ সেটি অনেক বেশি এবং প্রতিটি আড়তে কিন্তু আলুতে ভরপুর, আলুতে সয়লাভ এবং তাদের যে কর্মচাঞ্চল্য বা ব্যস্ততা সেটিও বেড়েছে। এবং আড়তগুলো দেখছি যে আসলে যে পরিমাণ আলু এক মাস আগেও বিক্রি করেছিল তার থেকে দ্বিগুণ আলু কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমরা দেখছি এখানে 14 থেকে 16-17 টাকায় বিভিন্ন মানের এবং বিভিন্ন জাতের আলু বিক্রি হচ্ছে। এখানে লাল আলু আছে, গোল আলু আছে, 7 আলু আছে, ডায়মন্ড আলু আছে, বিভিন্ন নামের এবং বিভিন্ন জাতের আলু বিক্রি হচ্ছে। এবং এগুলোর সর্বনিম্ন দাম 14 থেকে সর্বোচ্চ দাম 17 টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন আড়তদাররা। এবং তারা বলছেন মূলত এবার উৎপাদন বেশি হওয়ার কারণে এই আলুর দাম অনেকটাই কমে গেছে। বিশেষ করে প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়নি এবং এবার প্রচুর খামারিরা আলুর চাষ করেছেন, নতুন নতুন ক্ষেত হয়েছে। সব কিছু মিলিয়ে আলুর উৎপাদনটা বেশি হওয়ার কারণেই আসলে আলুর যে যোগান সেটি চাহিদার থেকে অনেক বেশি আছে এবং সে কারণে দাম একদম নাগালের মধ্যে। এবং তারা বলছেন যে এটি আসলে রেকর্ড পরিমাণ দাম। এই দামে গত 4 থেকে 5 বছর আসলে আলু বিক্রি হয়নি। যেটি গত বছর আলুর দাম ছিল 24 থেকে 25 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 14 থেকে 17 টাকায়। এবং এবছরের শুরুতেও আলুর দাম ছিল কিন্তু 25 থেকে 30 টাকা। এবং ডিসেম্বরের যে শেষেও কিন্তু 50 থেকে 60 টাকার মধ্যে আলু বিক্রি হয়েছিল, যেটি অনেক কমে এসেছে বলে জানিয়েছেন আড়তদাররা। এবং আমরা দেখছি যে প্রতিটি আড়ত থেকেই আলু ভর্তি হচ্ছে বিভিন্ন ভ্যান গাড়ি কিংবা ট্রাকে করে। এবং রেয়াজউদ্দিন বাজারে যে এই প্রান্তটি আছে, অর্থাৎ যেখানে আড়তগুলো আছে, সেখানে আমরা দেখছি যে আসলে আলুর যে বেচা বিক্রি, আলুর যে সরবরাহ বা আলুর যে কর্মচাঞ্চল্য, আলু বিক্রির যে কর্মচাঞ্চল্য সেটি অনেক বেশি আছে। এবং এখন এখানে যারা আসছেন পাইকারি খুচরা বিক্রেতা যারা, তারা বলছেন যে তারাও ভ্যান গাড়ি করে নিয়ে আলু বিক্রি করছেন। তবে আসলে যে বিষয়টি বিষয়টি আড়তদাররা বলছেন যে আসলে যোগান বেশি থাকার কারণে যারা উৎপাদনকারী বা কৃষক আছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ প্রতিযোগিতা বেশি থাকার কারণে অনেকটা কম দামে কিন্তু আলু বাজারে ছাড়তে হচ্ছে। এবং এক্ষেত্রে যারা খুচরা বাজারে বিক্রি করছেন তারাও বলছেন যে তারা খুব বেশি লাভ করতে পারছেন না, যেহেতু বাজারে আলু পর্যাপ্ত সরবরাহ আছে। এবং আসলে এই বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটিও কিন্তু এবার করা হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে এবার আলুর দাম অনেকটাই হাতে নাগালে। সহকর্মী ফয়সাল করিম যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন আলুর বাজার নিয়ে। কুমিল্লায় ধান সংকটে রাইস মিলগুলো থেকে কমে গেছে চালের সরবরাহ, ফলে খুচরা বাজারে চালের সংকটে দাম বাড়ছে। মিল মালিকরা বলছেন ধানের দাম বাড়তেই ফলে বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা। বিস্তারিত থাকছে খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান।
আমনের ভরা মৌসুমে কুমিল্লার বুড়িচং এলাকায় আগে শ্রমিকের হাঁকডাক ছিল অর্ধশতাধিক রাইস মিলে, কিন্তু এবছর সে চিত্র পাল্টে গেছে। ধান সংগ্রহ করতে না পারায় বন্ধ হয়েছে অনেকগুলো মিল, বেকার হয়ে পড়েছেন হাজারের বেশি শ্রমিক। 24-এর ভয়াবহ বন্যার পর কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুরে ধানের আবাদ ও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ফলে মিল মালিকরা বাড়তি দামে ধান কিনছেন সিলেট, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে। মন প্রতি 1300 টাকা নির্ধারিত থাকলেও সেই দামে ধান পাচ্ছেন না মিল মালিকরা। চালের দাম কম, ধানের দাম বেশি, এই কারণে মালিক মিল চালাইতে পারতেছে না। আজকে 15 দিন মনে করেন এই মিল বন্ধ, কারণ একটা টায়ারে মনে করেন মাল দান্ডা ভাঙলে আপনার প্রায় ঘাটতিটা 1 লক্ষ টাকার মতন আসে। তাহলে মাদন কারিগরের বেতন দিয়া পুষাইতে পারতেছে না ধানের ক্রাইসিসের জন্য। 400 মনের মধ্যে আমরা 4-5 দিন ঘুরে একটা মিলাইতে আমরা খুব কষ্ট হয়ে যায়, আমরা চলতো আমরা খুব কষ্ট হয়ে যায়। চাহিদা মতো ধান সরবরাহ না হওয়ায় কুমিল্লার অর্ধশতাধিক মিল মালিকরা পড়েছেন বিপাকে। 800 মন কিংবা 400 মনের ড্রায়ারে ধান জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। ফলশ্রুতিতে চালের বাজারে সৃষ্টি হচ্ছে অস্থিরতা। মিলগুলোতে 400, 800 ও 1200 মনের একাধিক ড্রায়ারে ধান প্রস্তুত করা হয়। সংকট থাকায় ড্রায়ারে চাহিদা মতো ধান দিতে পারছে না মিলগুলো। ধানটা সংগ্রহ করা বড় কঠিন, কারণ দেশে ধান পাওয়া যাইতেছে না। একমাত্র হচ্ছে ধানের সংকটের কারণ আর ধানের বাজার বৃদ্ধির কারণে এই সমস্যাটা এখন আমরা দেখতেছি আর কি। এখন আমাদের মিল আপনার এই সপ্তাহে 2-3 দিন চলে না, এরকম অবস্থা আছে। আগস্টে নদী ভাঙন ও বন্যায় তলিয়ে যায় বিস্তীর্ণ ফসলের মাঠ। কুমিল্লায় প্রতি বছর লক্ষ্যমাত্রার থেকে বেশি ধান উৎপাদন হতো, কিন্তু চলতি বছরে প্রায় 32% জমি থেকে যায় অনাবাদি। ফেনীতে উৎপাদন লক্ষ্যমাত্রার 40% ধান উৎপাদন হয়েছে। রোপা আমনের যেই আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল, বন্যার কারণে আমাদের অনেক প্রায় 32% জমি কিন্তু চাষের আওতায় আসছে না। এই জন্য হয়তো আমাদের উৎপাদনের ক্ষেত্রে বা চাল ধান সরবরাহের ক্ষেত্রে একটু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। প্রায় 27,000 হেক্টর জমিতে ইতিমধ্যে ধান চাষ করেছি। বিভিন্নভাবে এটা পোষানো হয়েছে, তারপরেও আমাদের এবারের যে উৎপাদন এটা আমাদের লক্ষ্যমাত্রার 40%। এখন কৃষক তো স্বাভাবিক কারণে ক্ষতিগ্রস্ত। খুচরা বাজারে মিনিকেট 85 টাকা, আটাশ 59 টাকা ও মোটা গুটি চাল 52 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় বাড়ছে চালের দাম। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। জয়পুরহাট চিনিকলে আজ আখ মারাই মৌসুম শেষ হওয়ার কথা থাকলেও জমিতে আখ থাকার কারণে সময় বাড়ানো হয়েছে। এতে চলতি মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্য পূরণের আশা কর্তৃপক্ষের। এ নিয়ে আরও জানাতে জয়পুরহাট চিনিকল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন আখ মাড়াইয়ের সময় কতদিন বাড়ানো হয়েছে, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ শাফিন, আপনি জানেন যে দেশের সর্ববৃহৎ চিনিকল মারাইয়ের দিক থেকে সর্ববৃহৎ চিনিকল কিন্তু জয়পুরহাটের চিনিকল। এই চিনিকলে কিন্তু আখ মারাই মৌসুম শুরু হয়েছে গত 20শে ডিসেম্বর। তারপর থেকে কিন্তু আখ মারাই এখানে চলছে এবং আজকে এই আখ মারাই মৌসুম শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখনও আখ জমিতে থাকার কারণেই কিন্তু আখ মারাই মৌসুমটা হয়তো আরও 2 দিন বাড়তে পারে। আজকে রাতে হয়তো মিল চিনিকলটি যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে হয়তো আরও 2 দিন যে চিনি সে চিনি উৎপাদন অব্যাহত থাকবে। আর যদি আমি বলি এবার লক্ষ্যমাত্রা এবারে 50,000 হেক্টর জমিতে আখের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেখানে কিন্তু লক্ষ্যমাত্রা বেশি হয়েছে। 55,000 যে হেক্টর সেই জমিতে আখ উৎপাদন হয়েছে। সেক্ষেত্রে এখানে চিনি উৎপাদনের কথা ছিল 25 থেকে 30,000 মেট্রিক টন। 25 থেকে 30,000 মেট্রিক টন আখ চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সেই চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা এখন পর্যন্ত যেটি হওয়ার কথা ছিল সেটি কিন্তু হয়নি। এখানে যেটি লক্ষ্যমাত্রা হওয়ার কথা ছিল 3,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, সেখানে কিন্তু আজকে পর্যন্ত 2,600 মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে এবং বাদবাকি আরও যে চিনি সেটি হয়তো লক্ষ্যমাত্রা উৎপাদন হবে। আর আপনি জানেন যে দেশের যে মোট যে
15টি যে চিনিকল রয়েছে তার মধ্যে কিন্তু 6টি চিনিকল 2020-2021 মারাই মৌসুমে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার মধ্যে পঞ্চগড়, সেতাবগঞ্জ, শ্যামপুর, রংপুর, পাবনা ও কুষ্টিয়া চিনিকল কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। এই চিনিকলগুলো বন্ধ থাকার কারণে যেটি হয়েছে সেটি হলো যে চিনির উৎপাদনটা কমে গেছে এবং আমদানির যে নির্ভরশীলতা, সে আমদানি নির্ভরশীলতা কিন্তু বেড়েছে। আর বর্তমানে দেশের যে চিনিকলগুলো রয়েছে সেই চিনিকলগুলো মাত্র 1.5 ভাগ চিনি উৎপাদন করছে, আর অন্যান্য চিনিগুলো কিন্তু বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। আর এখানে কৃষকরা যেটি বলছেন যে এবারে আখ মারাইয়ের ক্ষেত্রে যেটি তারা সুবিধা পেয়েছে সেটি হলো যে আখের যে দামটি প্রত্যেক বড় যে পরিশোধ করতে অনেক বিলম্ব হতো, তারা কিন্তু আখের দামটা ঠিক মতন পাচ্ছে এই কারণে, এবং আখের মূল্যও বৃদ্ধি করা হয়েছে। এই কারণে তারা কিন্তু সামনে বছর আরও আখ উৎপাদন করছে এবং আশা করা যাচ্ছে যে সামনে বছরে হয়তো তারা আরও বেশি এখান থেকে চিনি উৎপাদন হবে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু যে আখের যে দুর্দিন ছিল সেটি কিন্তু আবার সুদিনে ফিরে আসতে শুরু করেছে, এবং যে চিনিকলগুলো বন্ধ রয়েছে সেই চিনিকলগুলো দাবি জানিয়েছেন এখানকার যে চিনিকল শ্রমিক ইউনিয়ন। তো এই ছিল আমার কাছে সাফিন আখ মারাইয়ের সর্বশেষ জয়পুরহাট চিনিকল থেকে। সহকর্মী মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যা ও ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন যে মানববন্ধন থেকে কি দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা? মানববন্ধন ছাড়া আর কোনো কর্মসূচি রয়েছে কিনা তাদের? শাফিন, আপনি যেটা বলছেন যে ভারতের বাংলাদেশি নারী ধর্ষণ এবং পরে হত্যা, এবং খুলনায় মেধাবী শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্ণব হত্যাকাণ্ড সহ যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এসব হত্যাকাণ্ডর প্রতিবাদেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা এবং খুলনা মহানগর এবং জেলা শাখার ব্যানারে শিক্ষার্থীরা এখানে মানববন্ধন করছে নগরীর বৈকালী মোড় এলাকায়। এবং এখান থেকে তারা যেটি বলছেন যে এই যে সম্প্রতি খুলনার যে আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে, সেই অবনতিতে কিন্তু নগরবাসী উদ্বিগ্ন, এবং সেই সাথে একজন মেধাবী শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একটা শিক্ষার্থীকে একজন প্রকাশ্যে এভাবে হত্যাকাণ্ডের ঘটনা আসলে সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এছাড়া কিন্তু অন্যান্য এই গত কয়েক মাসে খুলনায় 12টি হত্যাকাণ্ড এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বিভিন্ন হামলায়, রাজনৈতিক হামলা সহ বিভিন্ন হামলায়। এইসব হামলা এবং এইসব হত্যাকাণ্ড বন্ধ এবং সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও বেশি তৎপর হওয়ার জন্য এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে নগরীতে এই ধরনের হত্যাকাণ্ড যখন ঘটছে তখন অবশ্যই যারা হত্যাকারী, যারা পালিয়েছিল, বিভিন্ন সময় জেলে ছিল, যারা বেরিয়ে এসে এই ধরনের হত্যাকাণ্ডে জড়িত হচ্ছে, এবং বিশেষ করে কিশোর গ্যাংয়ের যে এখানে একটা বাহিনী রয়েছে, কয়েকটি বাহিনী, তাদের প্রধানদের গ্রেপ্তার করার পরও তারা এইসব হত্যাকাণ্ডে বিশেষ করে বিভিন্ন যারা অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন কর্মকাণ্ডে তারা লিপ্ত হচ্ছে। এবং এই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে এই ধরনের তৎপরতা বন্ধ না হলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, এবং এখান থেকে তারা অন্যান্য কর্মসূচি তারা পালন করবেন। বিশেষ করে বিক্ষোভ মিছিল করার তাদের একটি পূর্ব কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী তারা বিক্ষোভ মিছিল করবেন নগরীতে। এছাড়া এখানে আমরা একটি কথা বলে রাখি যে ভারতের বেঙ্গালুরুতে যে বাংলাদেশি নারীকে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে হত্যাকাণ্ডের যে ঘটনা, এটা ভারতে এর আগেও কয়েকবার হয়েছে, এবং এটির রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এগুলোর বিচার দ্রুত করার কথা তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে মানববন্ধন কর্মসূচির সর্বশেষ খবর। খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্ণব হত্যাকাণ্ড ও ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন তরিকুল ইসলাম। সিটি কর্পোরেশনের রুট নির্ধারণের প্রতিবাদে ময়মনসিংহে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। নগরীর নতুন বাজার এলাকা থেকে এই বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে ময়মনসিংহ নগরীতে অটোরিকশা বা ব্যাটারি চালিত যানবাহনের কারণে দীর্ঘদিন যাবৎ যানজটের সমস্যায় ভুগছিল, সেখান থেকে উত্তরণের জন্য কোনো পথ কি সিটি কর্পোরেশন দেখিয়েছে? রুট নির্ধারণ নিয়ে আসলে ব্যাটারি চালিত রিকশা চালক এবং মালিকদের অবস্থান কি?
শাফিন, আপনি ঠিকই বলেছেন যে অটোরিকশা ইজি বাইকের কারণে ময়মনসিংহ নগরীতে কিন্তু দীর্ঘদিন যাবৎ একটি যানজটের যে দুর্ভোগ সেটি কিন্তু নগরবাসী পোহাচ্ছিল এবং এই যানজট থেকে উত্তরণের জন্য বা যানজট কমানোর জন্যই সিটি কর্পোরেশন ইজি বাইক বা অটোরিকশা চালকের রুট নির্ধারণ করে দিয়েছিল এবং সিটি কর্পোরেশন যেটি বলছে যে এই রুট নির্ধারণের ফলে ময়মনসিংহ নগরীর যানজট কিন্তু অনেকটাই কমে যাবে এবং সিটি কর্পোরেশন মূলত 6টি রুটে ভাগ করেছে এই নগরীর বিভিন্ন রাস্তাঘাটগুলোকে, যেমন শম্ভুগঞ্জ থেকে টাউন হল হয়ে রহমতপুর বাইপাস পর্যন্ত একটি রুট, চরপাড়া থেকে মাসকান্দা থেকে দিগারকান্দা বাইপাস রুট এবং রহমতপুর বাইপাস পর্যন্ত আরেকটি রুট এবং বাদেকল্পা থেকে শান্তিপাড়া বাউন্ডারি রুট এবং পূরবী সিনেমা হল পর্যন্ত একটি রুট, ঘুন্টি টাউন হল জিলা স্কুল এবং পূরবী সিনেমা হল পর্যন্ত আরেকটি রুট এবং কৃষি বিশ্ববিদ্যালয় রেললাইনের পাশের রাস্তা দিয়ে তাজমহল পর্যন্ত আরেকটি রুট এবং দাপুনিয়া জিলা স্কুল টাউন হল এবং রহমতপুর এই আরেকটি রুট। এই মোট 6টি রুটে কিন্তু এই সিটি কর্পোরেশন নির্ধারণ করে দেয় যে ইজি বাইক বা অটোরিকশাগুলো রয়েছে এই যানবাহনগুলো এই রুট দিয়েই চলাচল করবে এবং এই চলাচল করার ফলে কিন্তু যানজট অনেকটাই কমে যাবে বলে যারা সিটি কর্পোরেশন আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই সিদ্ধান্তের প্রতিবাদে অটোরিকশা চালকরা কিন্তু এর আগে একদিন অর্ধেক দিন কর্মবিরতি বা ধর্মঘট পালন করে অটোরিকশা চলাচল বন্ধ রাখে, কিন্তু আজকে থেকে আবার অনির্দিষ্টকালের জন্য কিন্তু সেই যে ধর্মঘট সেটি শুরু হয়েছে এবং আমরা সকাল থেকে দেখছি যে শহরের কোথাও কিন্তু অটোরিকশা ইজি বাইক চলাচল করছে না। এর জন্যে মানুষদের কিছুটা দুর্ভোগ হচ্ছে, অর্থাৎ এই অটোরিকশার হঠাৎ করেই বন্ধ করে দেওয়ার কারণে যে বিকল্প চলাচলের যে ব্যবস্থা এবং রিক্সা বা মিশুক জাতীয় যে চলাচল রয়েছে সেগুলোর জন্য কিন্তু সেই চাহিদাটা কিন্তু ঠিকমতো পূরণ করতে পারছে না, যার কারণে মানুষজনের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দেখছি যে অনেকেই হেঁটে চলাচল করছেন বা অনেকজন রিক্সা বা মিশুকের জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে আজকে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা শুরু এবং এই পরীক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু একটা দুর্ভোগে পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অটোরিকশা না থাকার কারণে কিন্তু শহরের যে যানজটের পরিস্থিতি সেটি কিন্তু বেশ উন্নতি হয়েছে। আজকে শহরের কোথাও কোনো যানজট নেই, যারা রিক্সা এবং মিশুকে চলাচল করছেন বা হেঁটে চলাচল করছেন তারাও কিন্তু স্বস্তিতে চলাচল করতে পারছেন এবং এই ইজি বাইক অটোরিকশা বন্ধের কারণে নগরবাসী একটি দাবি করছেন যে এই প্রেক্ষিতে কিন্তু শহরে সিটি বাস সার্ভিস বা অন্য কোনো ব্যবস্থা চালু করা যায়, যার কারণে মানুষজনের দুর্ভোগ হবে না এবং অটোরিকশার যে দৌরাত্ম্য সেটিও কমবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন অটোরিকশা ধর্মঘট নিয়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরকারি কর্মচারীদের আবাসিক ভবনগুলোর অধিকাংশই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক ভবনে ফাটল ধরেছে, খসে পড়েছে পলেস্তরা। এমন অবস্থায় ঝুঁকি নিয়েই বাস করছেন কর্মচারীরা। গণপূর্ত বিভাগ বলছে 50 থেকে 60 বছরের পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কার কাজ করা যাচ্ছে না। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। দেখতে পরিত্যক্ত বাড়ি মনে হলেও এগুলো আখাউড়া স্থলশুল্ক স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের আবাসনের জন্য বরাদ্দ করা ভবন। 50 বছরেরও বেশি সময় আগে নির্মিত ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। জরাজীর্ণ ভবনে ফাটল ধরাসহ খসে পড়েছে পলেস্তরা। সামান্য বৃষ্টিতেই স্যাঁতসেঁতে ভবনগুলোর ভেতরে ঢুকে পানি। রয়েছে পোকামাকড়ের উপদ্রব। যে কোনো সময় ভেঙে পড়ার আতঙ্ক নিয়েই পরিবার নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বসবাস করছেন সরকারি কর্মচারীরা। আমাদের যেই আবাসনগুলি রয়েছে এগুলি অনেক প্রাচীন, প্রায় 50 বছরের ঊর্ধ্বে হবে, যা আর দ্বিতীয়বার কোনো সংস্কার করা হয়নি কিংবা নতুন করে করা হয়নি। এখানে ফ্লোর ভেঙে পড়ে যায়, মাথার রাত্রে ঘুম হয় না ভয়ে এবং কি মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি। পুরনো ভবনগুলোতে নেই আধুনিক সুযোগ সুবিধাও। এমন অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে অনেকে উঠেছেন ভাড়া বাড়িতে। যেহেতু এখন চাকরি করি এবং পড়াশোনা করতে গেলে এজন্য থাকার এখন আমারও ছেলে মেয়ে নিয়ে থাকতেছি কষ্ট করে, বাইরে যে থাকবো ছেলে মেয়ে নিয়ে এটা উপায় নাই। আবাসনে আমরা খুব সংকটে ভোগ করতেছি। এখন আমাদের দ্রুত আবাসন করলে আমরা এখানে থাকার ব্যবস্থা করতে পারবো। সরকারি ভবন রক্ষণাবেক্ষণে নিয়োজিত গণপূর্ত বিভাগ বলছে 60 বছর আগের প্রযুক্তিতে নির্মিত ভবনগুলোতে প্রয়োজনীয় সংস্কার করা যাচ্ছে না। তবে আবাসন সংকট নিরসনে সংস্কার সহ নতুন বহুতল ভবন নির্মাণে বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রিফার্নিশ করার চেষ্টা করছি আর কি। আমরা অলরেডি পিডব্লিউডির মাধ্যমে আমরা কিছু বরাদ্দর জন্য চিঠি পাঠানোর জন্য অলরেডি রেডি করেছি, ড্রাফট রেডি হয়েছে। আমরা হয়তো বা বরাদ্দ আসলে আমরা এটাকে একটু মেরামত করে বসবাসের উপযুক্ত করার চেষ্টা করবো আর কি। সীমিত বাজেটের মাধ্যমে এবং সামর্থ্যের মাধ্যমে আমরা চেষ্টা করে যাচ্ছি এই ভবনগুলো
ব্যবহার রাখার জন্য, আর নতুনভাবে 3টি বহুতল ভবন, প্রায় 10তলা ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো আছে। এটা যদি আমাদের হয়, আমি আশা করি বর্তমান যে আবাসন ব্যবস্থা অবশ্যই সে অনেকটাই লাভ হবে। বর্তমানে জেলার প্রায় সবকটি সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ করা ভবনগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। মাঘের তীব্র শীতের দাপটে কাবু দিনাজপুরের জনজীবন। শীতের প্রকোপে কাজ না থাকায় বিপাকে শ্রমজীবী মানুষ। কর্মহীনতায় বাড়ছে ঋণের বোঝা। সরকারি সহযোগিতার দাবি পর শুকনো খাবারসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস মিলেছে উপজেলা প্রশাসন থেকে। সোহেল রানার প্রতিবেদন। প্রভাত হলেও সূর্যের দেখা নেই, চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। এমন সকালে গ্রাম থেকে 6 কিলোমিটার হেঁটে কাজের সন্ধানে হিলিতে এসেছেন সাজ্জাদ হোসেন। শুধু সাজ্জাদ নন, এমন শত শত দিনমজুর প্রতিদিন কাজের অপেক্ষায় সময় কাটান অনেক বেলা। তবে কনকনে শীত আর ঘন কুয়াশার কারণে কাজ না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককেই। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। এ অবস্থায় শীতবস্ত্রের পাশাপাশি শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা চান তারা। খুব কষ্টের ভিতরে আসি, কাজ আমরা করে খাই। এই 50 বছর মনে হলে হিলি থেকে চাপলে দেওয়া, এভাবে চলা শীতে কাপড় টাপড় নেই, কম্বল নেই, গদি নেই, কিছু নেই। সমস্যা হচ্ছে তো এখন হলে কি হবে, মানুষের ধার দূর করে নিয়ে আসে কি আছে। হাঁটতে 10 মিনিট আগে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। আবার কাজের সন্ধানে আসি, গরিব মানুষ, কাজ না করলেও ভাত হয় না। শীতের জ্বালায় কাজ কোনোদিন হয়, কোনোদিন হয় না। কাজ না করলেও চলে না, কাজ কর্ম করে খেতে হয়। উপজেলা প্রশাসন বলছে, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের তালিকা করে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কিছু মানুষ আছে যারা সমস্যার মধ্যে পড়েছে, সেক্ষেত্রে আমরা এই সহযোগিতাগুলো করে থাকি। দুস্থদের জন্য সমাজসেবা সমাজ কল্যাণ পরিষদ থেকে একটা সহযোগিতা দেওয়া হয়, সেটার বরাদ্দ শেষ হয়ে গিয়েছে। যদি বরাদ্দ আসে তখন আমরা তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। সরকারি সহযোগিতা পেলে এই শীতের তীব্রতা থেকে দিনমজুর পরিবারগুলো কিছুটা রক্ষা পাবে, তাই দ্রুত পদক্ষেপের আশা তাদের। এখন হিলি। সিলেট অঞ্চলে উৎপাদন হয় গোয়াল গাদ্দা শিমের। প্রতি বছর এই শিমের উৎপাদন বাড়লেও নেই যথাযথ বিক্রির ব্যবস্থা, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। তবে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা জানান, কৃষকের উৎপাদিত পণ্যের কথা মাথায় রেখে রপ্তানি সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছেন তারা। বিস্তারিত সন্দীপন শুভর প্রতিবেদনে। সিলেটের গোলাপগঞ্জের কৃষক আফতাবউদ্দিন প্রায় 14 বছর ধরে করেন গোয়ালগাদ্দা জাতের শিমের আবাদ। এই বছর চাষ করেছেন 2 বিঘা জমিতে, যেখান থেকে প্রায় 6 লাখ টাকার শিম বিক্রির আশা তার। ভালো ফলন পাওয়ায় জেলার অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন শিম চাষে। সাধারণ শিমের চেয়ে গোয়ালগাদ্দা শিম আকারেও বেশ বড়। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও রয়েছে এর চাহিদা। তবে রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে এবার কমেছে রপ্তানি। প্রথমে বেচছি 15-20 কেজি, মনে করো 150 টাকা কেজি। 150 টাকা তো আরম্ভ হয়েছে বিক্রি। মনে করো এবছরও আমার বিক্রি হইব 80-90 হাজার। এই শিম খেত করিয়া আমার বাচ্চান ফড়াইছি, মানুষে বানাইছি, ছেলে একটা বিদেশ দিছি। শিম খেত থাকি আমরা প্রচুর আল্লাহ আমারে দিছ। এদিকে সরবরাহ ভালো থাকলেও দেশের বাজারে কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না কৃষক। অন্য বছর তো 20 টাকা পর্যন্ত বিকছে, লাস্টে 15 টাকা, এখানে লাস্টে গিয়ে 15 টাকা পর্যন্ত থাকছে। এবার আর 10 টাকা 8 টাকা পর্যন্ত বিকছে। সব যা সবজি বার হয়ে গেছে, বারণের কারণে পুরি একবার চলের হোক পাইকার হলে আইয়া হিটলারি করে 10, 12, 11 টাকা খোর। বরাবর আমি যে খেত করি যতটুক জায়গা, আমি 2 লক্ষ টাকার বেশি, এবার মাত্র 80,000 টাকার বেচছি। কৃষি বিভাগ জানায়, রপ্তানি প্রক্রিয়া জটিল হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। তবে গোয়ালগাদ্দা শিম যাতে সহজে রপ্তানি করা যায়, সেজন্য কাজ চলছে। কৃষকরা প্রতি বছর এখান থেকে অনেক উড়ি শিম যেটা রপ্তানি হইতো, বিভিন্নভাবে রপ্তানি হইতো, এই বছর রপ্তানি বন্ধ। প্রকৃত কৃষক সম্পূর্ণরূপে হতাশ। এই বছর কোনো কৃষক তার খরচ উঠাইতে পারছে না।
যখন উৎপাদনটা বেড়ে যায়, বাজারে সাপ্লাইটা বেড়ে যায়, তখন এতে দামটা একটু কমে যায়, তখন কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রসেস চালাচ্ছি, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং আমরা এগুলো প্রচেষ্টা চালাচ্ছি কিভাবে এই শিমটাকে বেশি করে বিদেশে রপ্তানি করতে পারি। এবছর সিলেট অঞ্চলে গোয়ালগাদ্দা শিমের চাষ হয়েছে মোট 600 হেক্টর জমিতে, যার বাজার দর প্রায় 100 কোটি টাকা। সিলেটের অত্যন্ত জনপ্রিয় এই গোয়ালগাদ্দা শিমের উৎপাদন এবছর ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় অনেকটাই হতাশ কৃষকরা। তারা বলছেন বিদেশে রপ্তানি না হওয়া এবং রাজনৈতিক অস্থিরতার কারণে এমনটি হয়েছে। তবে বিদেশে রপ্তানি যদি বেড়ে যায় এবং সরকারি প্রণোদনা যদি পাওয়া যায়, তবে এই খাতে তাদের সকল ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। সন্দীপন শুভ, এখন গোলাপগঞ্জ, সিলেট। অন্যান্য ফসল চাষের পাশাপাশি শেরপুরে মটরশুঁটি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। চলতি বছর শেরপুর জেলার 60 হেক্টর জমিতে মটরশুঁটির আবাদ হয়েছে। কৃষি বিভাগ বলছে খরচ কম ও লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে ডাল জাতীয় এই ফসলের চাষ। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুর সদরের চরখারচর গ্রামে কৃষক আলামিন সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় প্রথমবার 1 বিঘা জমিতে মটরশুঁটির চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় খরচ বাদ দিয়ে 25 থেকে 30 হাজার টাকা লাভের আশা তার। এটা খুব লাভজনক আবাদ, কারণ এই ফসলে অল্প সময়ের মধ্যে অনেক ফলন। চলতি মৌসুমে শেরপুর জেলায় 40 হেক্টর জমিতে মটরশুঁটির আবাদ হয়েছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা কৃষকদের। আমরা আমন কাটতে সাইরা এগুলা মটরশুঁটি আবাদ করি, এতে সেচের পানিও কম লাগে, সময়ও খুব কম লাগে। পরবর্তীতে ধান চাষ বা অন্যান্য ফসল চাষ করা যায়। 1 বিঘা জমি থেকে 30 হাজার টাকা বীজ বিক্রি হয়েছে। কৃষি বিভাগ বলছে ডাল জাতীয় ফসল চাষে খরচ কম হয়। এছাড়া একই জমিতে এক ফসল বারবার চাষ করলে জমি উর্বরতা হারিয়ে ফসল উৎপাদন কম হয়। এতে একদিকে যেমন ফসলের ফলন কমে, অন্যদিকে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তাই কৃষি বিভাগ থেকে কৃষকদের নতুন নতুন ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। মটরশুঁটি চাষে যে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ আমরা কৃষি বিভাগ হতে দিয়ে যাচ্ছি। আগামীতে এই টমেটো, সরিষা, ভুট্টার পাশাপাশি এখানে এই অল্প দিনের যে ফসল এই মটরশুঁটি, এটা তারা ব্যাপক আকারে করার জন্য কৃষকরা প্রস্তুতি নিয়েছে। বাজারে চাহিদা ভালো থাকায় এবং ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে মটরশুঁটি চাষ আরও বাড়ার আশা এই কৃষি কর্মকর্তার। আমরা কৃষকদেরকে এই সম্ভাবনায় ফসলটি আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতেছি। আমাদের চরাঞ্চলের একটি প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতেছি। উন্নত জাতের মটরশুঁটি রোপণের 80 থেকে 90 দিন পর ফসল সংগ্রহ করা যায়। বিঘা প্রতি ফলন 40 থেকে 50 মণ। বাজারে প্রতি মণ মটরশুঁটি বিক্রি হয় 2800 থেকে 3000 টাকায়। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় উপকূলে বাড়ছে তরমুজের আবাদ। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় 3000 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যেখান থেকে এবার 150 কোটি টাকা বাণিজ্যের আশা কৃষি বিভাগের। তবে তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ, দুর্যোগ, জলোচ্ছ্বাসে ক্ষেত তলিয়ে যাবার শঙ্কায় হাজারো কৃষক। কলাপাড়া থেকে জসিম পারভেজের তথ্য, ছবিতে প্রতিবেদন। সমুদ্র তীরবর্তী পটুয়াখালীর কলাপাড়ায় মাঠের পর মাঠ ছেয়ে আছে তরমুজের লতানো গাছে। মাটি ও আবহাওয়া তরমুজ চাষে অনুকূল হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় উপকূলীয় উপজেলাটিতে বাড়ছে আগাম জাতের তরমুজের আবাদ। কলাপাড়ায় চলতি মৌসুমে প্রায় 500 হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ হয়েছে। আগামী 1.5 থেকে 2 সপ্তাহ পর এসব তরমুজ বিক্রির আশা কৃষকদের। তরমুজ চাষ লাভজনক হওয়ায় কলাপাড়ায় বাড়ছে চাষির সংখ্যাও। আগাম তরমুজ দেওয়ার মানি হইল যে যেমন পানিতে চাষ তলাই যাইবে, শেষ সময় পানি আসবে, এই জন্য আমাদের আগাম দেওয়ার উদ্দেশ্য। ভিটামিন দিতে আসি, তারপরে সার প্রয়োগ করতে আসি, পানি প্রয়োগ করতে আসি। এখন আবার এই যে গাছ নরম করার জন্য সলুবর বরণ দিতে আসি। 100 টাকা করে পিস আসে, তাহলে 20,000 ধরলে 20 লাখ টাকা আসে। আমাদের খরচ যাইতে আছে আমাদের প্রায় 6 লাখ টাকার মতো গিয়েছে। আগাম জাত ছাড়াও এই অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় গ্রীষ্মকালীন তরমুজ চাষ হয়। এখন জমি প্রস্তুত ও চারা রোপণে ব্যস্ত কৃষকরা। গাছ সুস্থ রাখতে ও বাড়তি ফলনের আশায় যত্নের কমতি রাখছেন না কৃষক।
প্রায় 200 একর জমি আছে। এই জমিটা আমাদের 3 ফসলীয় জমি, কিন্তু আমাদের একটা ভেরিবান্ধের অভাবে আমাদের মানে এই জমিগুলা কৃষিকাজ করতে আমাদের খুবই মানে ঝুঁকিপূর্ণ। ফলন ভালো, আর গত বছর আমরা বেচছি 70 লাখ। আমরা আশা করি যে এখানে রমজানের আগে মানে প্রথম রমজানের দিকে আমরা তরমুজটা বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর বিগ ফ্যামিলি, ড্রাগন, হিমেল সুগার ও ব্ল্যাক কুইন সহ উন্নত জাতের তরমুজের চাষ বেশি হচ্ছে। ছত্রাক ও ভাইরাসজনিত রোগবালাই থেকে তরমুজ রক্ষায় সার্বক্ষণিক পরামর্শ সহ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি কর্মকর্তার। আমাদের উপসহকারী কৃষি অফিসার যারা ইউনিয়ন পর্যায়ে কর্মরত রয়েছেন তারা এবং আমরা সকলে মিলে কৃষকদের যাতে এই তরমুজ বিশেষ করে ভাইরাসের দ্বারা আক্রান্ত না হয় বা কোনো ছত্রাকজনিত কোনো অসুখ বিসুখে না আক্রান্ত হয়, সেজন্য আমরা সবসময় কৃষকের পাশে পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে তরমুজ চাষে সমৃদ্ধির হাতছানি থাকলেও বিধ্বস্ত ও দুর্বল বেড়িবাঁধ, দুর্যোগ, জলোচ্ছ্বাসে ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কাতেও দিন কাটছে হাজারো কৃষকের। তাদের দাবি ফসল ও জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার। আগাম ও গ্রীষ্মকালীন মিলিয়ে চলতি মৌসুমে কলাপাড়ায় প্রায় 3000 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। কোনো দুর্যোগ বা জলোচ্ছ্বাস হানা না দিলে যেখান থেকে বছর জুড়ে অন্তত 150 কোটি টাকার তরমুজ বিক্রির আশা। এখন কলাপাড়া। মোবাইল ফোনের দাপটে বরিশালে কদর কমেছে ফটো স্টুডিওর। একটা সময় ছিল যখন উৎসব পার্বণ কিংবা শখের বসে মানুষ স্টুডিওতে গিয়ে ছবি তুলতেন। কালের বিবর্তনে এখন তা অনেকাংশে কমেছে, যার ফলে স্টুডিও ব্যবসা ছেড়ে অনেকেই পেশা পরিবর্তন করেছেন। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। পেছনে পাহাড়, ঝর্ণা বা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য। আলোকসজ্জিত স্টুডিওর এমন দৃশ্য এখন আর খুব একটা দেখা যায় না। সাদাকালো বক্স ক্যামেরায় তোলা হতো ছবি, যেখানে উৎসব পার্বণে দল বেঁধে হিড়িক পড়তো ছবি তোলার। বরিশাল নগরীর হাসপাতাল রোডের পুরাতন স্টুডিওগুলোর মধ্যে একটি প্যালেস স্টুডিও। প্রায় 50 বছরের পুরাতন এই স্টুডিওর বর্তমান মালিক শঙ্কর রায়। দোকানটি একসময় বেশ জমজমাট থাকলেও এখন কাটছে অলস সময়। আগে একটি দোকানে 5000 টাকার লেনদেন হতো, সেখানে এখন 500 টাকা আয় হয় না। মোবাইল ফোনের সঙ্গে লড়াই করে এখনো যেসব স্টুডিও টিকে আছে, সেখানে মূলত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কাজে ব্যবহারে পাসপোর্ট সাইজের ছবি তোলা হয়। অনেকে এ পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। ডিজিটাল হইয়া আমাদের একেবারে মানে পুরা জিরোতে এসে গেছে। আমরা শুধু পাসপোর্ট ছবি তুলতে হয়। আগে আমাদের যখন ফিল্মের অবস্থা ছিল তখন 5000 টাকা দৈনিক হতো। মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইসের কারণে এবং অনলাইন বেসিক হয়ে যাওয়ার কারণে ফটোগ্রাফিটা একদম মৃতপ্রায়, এর আর এখন জৌলস নাই। প্রভাব পড়েছে নগরীর ফটো ল্যাবগুলোতেও। স্টুডিও কেন্দ্রিক ছবি তোলার প্রচলন কমায় কমেছে ছবি প্রিন্টের সংখ্যা। দোকানের পরিধি ও কর্মচারী কমাতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আগে যেখানে প্রতিদিন 20,000 থেকে 30,000 টাকা লেনদেন হতো, তা নেমেছে 4 ভাগের 1 ভাগে। এখন তো আগ্রহটা নাই, এখন ছবি তুললে সাথে দেখতে পারতেছে, ল্যাপটপে রেখে দিতে পারতেছে, আর ফেসবুকে দিলে দুনিয়াবাসী সবাই দেখতেছে। এই জন্য প্রিন্টের আগ্রহ কমে গেছে। আগে তো ভালো 20-30 এরকম সেল হইতো, এখন তো 3000-4000 হইতে অনেক কষ্ট। সবচেয়ে বড় পরিবর্তন আসে গত 1.5 দশকে অ্যান্ড্রয়েড ফোনের বিস্তারে। পাল্টে গেছে ছবি তোলার ধরন। ফটো স্টুডিওগুলোর কদর কমলেও বেড়েছে পর্যটন স্পটে ফটোগ্রাফি। চাইলেই মোবাইল কিংবা ডিএসএলআর ক্যামেরায় ইচ্ছে মতো ছবি তোলা যায়, তাই স্টুডিওতে খুব একটা যাওয়ার প্রয়োজন পড়ে না। ডিজিটাল প্রযুক্তির কল্যাণে স্টুডিওর সংখ্যা কমে গেলেও বেড়েছে ছবি তোলার পরিমাণ। তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান। সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ আমাদের ম্যাক্সিমাম ছবি, এবং ছবিগুলো প্রিন্ট আউট কম হয়। আমাদের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় থাকে। স্টুডিওতে গেলে যা অসুবিধা হতো, আমরা আগে জানেন আপনারা যে পাইতে প্রায় 2-3 দিন সময় লাগতো, আর আমরা সেখানে সর্বোচ্চ হলে 3-4 সেকেন্ডে আমরা ছবিটা ক্লিক করার পরই ছবিটা পেয়ে যাই। বরিশাল নগরী জুড়ে এক সময় শতাধিক স্টুডিও থাকলেও এখন রয়েছে মাত্র 20 থেকে 25টি। ফ্রিল্যান্সার ফটোগ্রাফের সংখ্যা প্রায় 2 শতাধিক। স্টুডিওতে আমাদের যে ছবিগুলো তুলতাম, ওই জায়গায় আপনার জাস্ট 2-1টাই আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল। আর আমরা বাইরে তুললে আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাই। ঠিক আছে, মানুষ এই ছবিগুলো দেখে অনেক আগ্রহ হয়, তারাও বাইরে তুলতে অনেক আগ্রহ পোষণ করে। ফ্রিল্যান্সার ফটোগ্রাফাররা আছি যারা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, তো এদের ক্ষেত্রে দেখা গেছে আমরা বাইরে যেয়ে অনেক ভালো ভালো ছবি পাচ্ছি, মানুষ এতে আরো আনন্দ পাচ্ছে ছবি তুইলা। স্টুডিওতে গিয়ে ছবি তোলার যে প্রক্রিয়াটা, সেখান থেকে মানুষ কনভার্টেড হয়েছে। এখন নিজেই মোবাইলে ছবি তুলে এটাকে প্রসেস করছে, এটাকে পাসপোর্ট সাইজের ছবি সে ব্যবহার করছে। মানে এই যে উত্তরণ, এটা আসলে উত্তরণ এবং উন্নয়ন বেসিক্যালি আমি বলবো। কারণ হলো
যে একদিকে যেমন কর্মসংস্থান এবং মনে হচ্ছে হয়তো আমাদের যে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে কিন্তু কর্মসংস্থান অন্যভাবে বিশালভাবে বাড়ছে। অমিত হাসান, এখন বরিশাল। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।